নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব নিফটি মেটালকে নিয়ে। নিফটি মেটালের কেস স্টাডি করব এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে এখনকার সময় নিফটি মেটাল কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই নিফটি মেটালের অ্যানালিসিস করব তিনটি টাইম ফ্রেমে, মান্থলি, উইকলি এবং ডেলি টাইম ফ্রেমে। তার কারণ রয়েছে নিফটি মেটালকে কেন বেছে নিলাম, কারণ নিফটি মেটাল কিন্তু একটু শক্তি দেখিয়েছে। যেভাবে নিফটি পড়ে যাচ্ছে বিগত 5 মাস 6 মাস ধরে, সেখানে নিফটি মেটাল কিন্তু অনেকখানি শক্তি প্রদর্শন করেছে, অনেকখানি স্টেবল এবং রিটার্ন অনেক বেশি জেনারেট করেছে। জানেন, একটা সময়ে এই নিফটি মেটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স ছিল নিফটিকে বিচার করার জন্য। এমন অনেক ট্রেডারকে আমি চিনি এবং জানি যারা নিফটি মেটালকে দেখে নিফটিকে বিচার করার চেষ্টা করতেন। অর্থাৎ আজকে যদি নিফটি মেটাল পজিটিভ হয় তাহলে কিন্তু নিফটি 50 কিন্তু উপরের দিকে যেতে পারে। অর্থাৎ নিফটি 50কে ধরে রাখার জন্য নিফটি মেটালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা কিন্তু বরাবরের সাপেক্ষে দেখা গেছে। তো সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা যে সর্বদা সত্য তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা ভুল প্রমাণিতও হয়েছে। কিন্তু আমরা অনায়াসে এটা বলতে পারি যে নিফটি মেটাল একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্স, একটা সেক্টর, এবং নিফটির ওপরে তার প্রভাব রয়েছে। আমরা এই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। দেখবেন অনেক ক্ষেত্রে নিফটি যত রিটার্ন দিয়েছে, নিফটি মেটাল কিন্তু তার থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। তো এই কিছু জিনিস আমরা জানব এবং তার সঙ্গে সঙ্গে নিফটি মেটালের অ্যানালিসিস করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। তাই চলুন, আমরা সময় নষ্ট করব না, আমরা দেখতে চাই যে নিফটি মেটালের অবস্থা কী রয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে বলেছি যে আমরা নিফটি মেটালের অ্যানালিসিস করব। তো নিফটি মেটালের পারফরম্যান্স কেমন? প্রথমে আমরা কেবলমাত্র ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দেখব। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স মানে কি? মানে কেবল নিফটি মেটালের। নিফটির সঙ্গে এর তুলনামূলক আলোচনা কিন্তু আমরা পরে দেখব। নিফটি এবং সেন্সেক্সের সঙ্গে আমরা আলোচনা করে দেখব এর পরে। তো প্রথমে দেখুন, একদিন, আজকে তারিখটা বলে রাখা উচিত, কারণ ভিডিওতে যারা পরে দেখবেন তারা অ্যানালিসিসের পার্টটা হয়তো মান্থলি বা উইকলি তাদের কাজে লাগতে পারে। আজ হচ্ছে 9/3/2025, আজকে সানডে। এই সময় আমি কিন্তু অ্যানালিসিস করছি। তো সুতরাং তার আগে একদিনের চেঞ্জ হয়েছে 0.43%। সেখানে তুলনামূলকভাবে আমরা দেখব যে নিফটি কী করলো। এক উইকে এ চেঞ্জ হয়েছে 8.61%। সুতরাং যে লাস্ট উইক চলে গেছে সেখানে কিন্তু সে 6%, 8.5%-এর বেশি কিন্তু সে রিটার্ন দিয়েছে নিফটি মেটাল। তুলনামূলকভাবে করে ভেবে দেখুন তো যে নিফটি কত দিয়েছে। এক মাস যদি দেখেন, বিগত এক মাস, লাস্ট এক মাসে সে প্রায় 4% রিটার্ন দিয়েছে। যদি একটা কোয়ার্টারে দেখেন তাহলে ভালো করতে পারেনি, -5% রিটার্ন দিয়েছে একটা কোয়ার্টারে। আর 6 মাসেও যদি আপনি দেখেন তাহলে কিন্তু নিফটি -2.56% রিটার্ন দিয়েছে, যেটি কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু নয়। কিন্তু এই ডেটাটা আপনাকে অনেক কিছু কথা বলবে। যেটিকে আমি বললাম ভালো নয়, সেটি কিন্তু অনেক কিছু কথা বলবে। আচ্ছা, যারা ভিডিও দেখতে শুরু করেছেন এই পর্যন্ত দেখার পর তারা কমেন্ট করুন তো যে এই ডাটাটা খুব একটা ভালো নয়, তারপরেও একটা ইম্পর্টেন্ট ডেটা আমি কেন বললাম। 6 মাসে চেঞ্জ হয়েছে মাত্র 2.5% নেগেটিভ। কেন এই ডেটাটাকে আমি ভালো বললাম? আমরা একটু পরেই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি আমাদের কাজে লাগবে। দেখুন, 12 মাসের চেঞ্জ, অর্থাৎ এক বছরের যদি আমি লাস্ট চেঞ্জ দেখি তাহলে ওভারে মানে মোটামুটিভাবে 6.5%-এর বেশি কিন্তু রিটার্ন দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, এখানে আরও কিছু কথা না বললেই নয়। তাদের মধ্যে একটি হচ্ছে লাস্ট উইকে, আমরা যদি বিগত উইকের কথা বলি যেটি পেরিয়ে গেল, সেখানে 15টা আমাদের প্রধান স্টক রয়েছে ইন্ডেক্সের আন্ডারে। তো তাদের মধ্যে 15টা স্টকই পজিটিভ, এমন একজনও নেই যে নেগেটিভ। এর মধ্যে আবার 14%, 5%-এর বেশি রিটার্ন দিয়েছে।
এদের মধ্যে ভিডিএল প্রায় 13% প্রফিট দিয়েছে, 12.84 ইত্যাদি, যাক 13% প্রফিট দিয়েছে। জিন্দাল স্টেনলেস সেখানে 12% প্রফিট দিয়েছে, গ্রোথ দেখিয়েছে। লাস্ট মাসে 8টা স্টক পজিটিভ রিটার্ন দিয়েছে, 15টার মধ্যে 7টা দিতে পারেনি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? সেক্টর উপরের দিকে এবং সেক্টরের মধ্যস্থিত স্টকগুলো উপরের দিকে। লাস্ট মাস ধরে, লাস্ট সপ্তাহ ধরে এবং এই ডেটাটা দেখে আমরা দেখব যে অনেকখানি আমাদের স্ট্রং নিফটির চাইতে, একটু পরেই আমরা সেটা দেখব। অনেকে হয়তো বুঝে গেছেন, তো সেটা একবার দেখে নি চলুন। দেখুন, এই হেডিংটাকে ভালো করে একবার পড়ুন, তবে বুঝতে পারবেন। নিফটি মেটাল ভার্সেস নিফটি 50, অর্থাৎ নিফটি মেটাল কেমনভাবে রিটার্ন করে দিয়েছে এবং সেন্সেক্স কেমনভাবে রিটার্ন দিয়েছে। তাহলে আপনি ইটিএফ করছেন, আপনি নিফটিতে টাকা লাগাচ্ছেন, নিফটিতে টাকা লাগিয়ে আপনাকে সে 1 বছরে কত রিটার্ন দিল, চোখ বন্ধ করে কোনো কিছু কেনাকাটি না করে কেবল লং টার্মের জন্য ফেলে রেখেছেন, কিংবা 10 বছরে সে আপনাকে কত রিটার্ন দিল, আর মেটাল কত দিত, অর্থাৎ মেটাল কেমন জায়গাতে আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে বা আমাদের ট্রেডিং ওয়ার্ল্ডে, সেটা কিন্তু আমাদের বোঝা যাবে। তো সেটাই রিটার্নটা আমি একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছি। একদিন এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ 0.43 যেখানে এ দিয়েছে 0.03% এবং সেন্সেক্স যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তাহলে আমি কেবল গোল করে দিয়ে যাব যে এখানে কে জিতল গো, আমাদের কে জিতে গেল না আমাদের নিফটি মেটাল জিতল। যদি 1 সপ্তাহের বিচার করেন, এ যেখানে 8%, 8.5% রিটার্ন দিয়েছে, এরা দিয়েছে 1.93%, এ দিয়েছে 1.55%, এ দেখিয়েছে কত 8.61%। এই পর্যন্ত দেখে আপনি কি বলতে পারেন যে এটা তো খুব সোজা, 1 সপ্তাহ ভালো দিয়েছে মানে কি প্রত্যেক সপ্তাহে ভালো দেবে এবং চিরজীবন ভালো দেবে? আমরা দেখি 1 মাসে দেখুন ও 4%-এর কাছাকাছি দিয়েছেন রিটার্ন, সেখানে নিফটি 50 নেগেটিভ রিটার্ন দিয়েছে 4% এবং সেন্সেক্সও -4% রিটার্ন দিয়েছে, এ কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তাহলে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস জিতে গেলাম। এবার 3 মাসের হিসাব। 3 মাসে এ রিটার্ন দিয়েছে -5%, এ সেখানে দিয়েছে 8.5%-এর বেশি নেগেটিভ, আর এ দিয়েছে 9%-এর বেশি। তাহলে এখানেও কে জিতলো? লাস্ট 1 মাসে নিফটি মেটাল জিতলো। 6 মাসে যদি হিসাব করেন, তো যেখানে 2.5% দিয়েছে, এটাকে নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম, কারণ আমরা দেখেছি যে 5 মাস, 6 মাস থেকে 5 মাস, লাস্ট 5 মাস থেকে টানা পড়ছে। সেখানে এ দিয়েছে -2.56%, যেখানে নিফটি নিজে পড়েছে 9%-এর বেশি এবং সেন্সেক্স পড়েছে 8%-এর বেশি। সেখানে এ দিয়েছে, তাহলে জিতলো কে লাস্ট 6 মান্থসে? নিফটি মেটাল। যদি 1 বছরের হিসাব করেন, তাহলে যেখানে 6.5% রিটার্ন দিয়েছে, এ দিয়েছে 0.26%, এ দিয়েছে 0.29%, কিছুই না এর তুলনায়। সুতরাং এখানেও 1 বছরে কে জিতল? নিফটি মেটাল। যদি আপনি 3 বছর পয়সা রাখতেন, তাহলে নিফটি মেটাল 3 বছরে আপনাকে 47%-এর বেশি পয়সা দিত, যেখানে নিফটি নিজে দিয়েছে 40%, 41%-এর কাছাকাছি, আর এ দিয়েছে 39%। তাহলে এক্ষেত্রেও কে জিতল 3 বছরে? নিফটি মেটাল। যদি আমরা 5 বছরের হিসাব ধরি, 308% রিটার্ন দিয়েছে, চোখ বন্ধ করে আপনি বসে আছেন, 308% টাকা দিয়েছে। সেখানে নিফটি 50 কত রিটার্ন দিয়েছে? 105%, জাস্ট ডবল করেছে, আর এ দিয়েছে তো ডবলও করতে পারেনি, 5 বছরে 97% দিয়েছে। তাহলে 5 বছরেও কে জিতল গো? নিফটি মেটাল। এবারে 10 বছরের যদি হিসাব করি, দেখি তো 10 বছরে কি গল্প হয়েছে। 10 বছরে দেখুন 260% রিটার্ন দিয়েছে, এ দিয়েছে 152% আর এ দিয়েছে 152%। তাহলে 10 বছরের নিরিখেও কে জিতল? নিফটি মেটালস। একবার আমাকে বলুন তো, যে এমন কোনো বিভাগ আছে যে বিভাগে অন্য কেউ জিতেছে? দেখুন, প্রত্যেকটা 1 দিন থেকে 10 বছর পর্যন্ত নিফটি মেটাল আপনাকে পজিটিভ রিটার্ন দিয়েছে। এই রকমভাবে আপনাকে অ্যানালিসিস করতে হবে প্রত্যেকটা সেক্টরকে। আপনি বুঝতে পারছেন তো? যদি এই জিনিস রিটার্নটা ভালো দেয়, তাহলে আপনি 10 বছর থাকলে পরে নিফটির একটা ইটিএফ কিনছেন আর এর ইটিএফ কিনছেন বা এর কিছু করছেন, কোনটা আপনাকে বেশি ভালো রিটার্ন দেবে? আপনাকে এগুলো শিখতে হবে, এগুলো বিচার করতে জানতে হবে।
তাহলে তুলনামূলক আলোচনাতে দেখলাম যে লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম প্রত্যেকটা টার্মে নিফটি মেটাল ভালো রেজাল্ট দিয়েছে নিফটির চাইতে এবং সেন্সেক্সের চাইতে। সেরা 30টি কোম্পানি এবং সেরা 50টি কোম্পানির চাইতে নিফটি মেটালস কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়েছে। খুব ভালো কথা, এইটুকু আমি জেনে নিলাম, আমার মনে বল হলো। যদি একটা অন্যরকম অ্যানালিসিস, যদি আমরা এখন সবাই খুব সিজনাল অ্যানালিসিস করছে, অর্থাৎ মার্চ মাসে নিফটির কেমন বিহেভিয়ার থাকে, এটা নয় যে এবারও সেটা রিপিট করবে, তবু একটা মনের মধ্যে একটা ধারণা, কারণ কোনো কোনো সময় কোনো জিনিসের যে ব্যবসাটা থাকে সেই ব্যবসাটা কিন্তু মান্থলি, কোয়ার্টারলি, সময় টু সময় ফ্ল্যাকচুয়েট করে। কোনো সময় কিছু ভালো রেজাল্ট করে, কেউ খারাপ রেজাল্ট করে। তো মেটাল সেক্টরের মধ্যে আমরা কিন্তু সেই জিনিসটা কিছু ক্ষেত্রে দেখতে পাই। যাই হোক, মার্চ মাসে যদি 2012 মার্চ থেকে 2024 মার্চ পর্যন্ত এই 13টা বছরের আপনার হিসেব করি যে মার্চ মাসে রিটার্ন কেমন দিয়েছে, তাহলে আমরা দেখব 7 বার পজিটিভ রিটার্ন দিয়েছে মার্চ মাসে আর 6 বার দিয়েছে নেগেটিভ রিটার্ন। তো এখনও পর্যন্ত 2025 মার্চ চলছে, বেশ কয়েকটা দিন হয়ে গেল, তো মার্চে এখনও পর্যন্ত রিটার্ন কিন্তু পজিটিভ দিয়েছে। সুতরাং আমরা যদি এটা 2025 পর্যন্ত যোগ করে দিই, তাহলে 14 বারের মধ্যে 8 বার আমরা জিততে চলেছি আর 6 বার আমরা হারতে চলেছি এখনও পর্যন্ত। আমি ভবিষ্যৎবাণী আপনাদেরকে করে দিতে পারি না যে এই মার্চেও সে পজিটিভ রিটার্ন দেবে, এখনও পর্যন্ত এই গল্পটা হয়ে আছে। নিফটি মেটালে যে 15টা স্টকের কথা বারবার বলছি, সেই 15টা স্টকের নাম কি আপনি জানেন? দেখুন নিচে লেখা রয়েছে সেই 15টি স্টক, আমরা দেখাচ্ছি এক এক করে। নামগুলো অনেক ক্ষেত্রে আপনি জানেন। দেখুন এর মধ্যে সব থেকে বেশি ক্যাপিটাল হচ্ছে আদানি এন্টারপ্রাইজেস, যার ক্যাপিটাল হচ্ছে 2.6 লাখ কোটি টাকার বেশি। আর সব থেকে কমকে, তাকেও আপনারা চেনেন, বেশ কিছুদিন থেকে সে কিন্তু ছটপট করছে, রত্নমণি মেটালস এবং টিউবস 18.4 হাজার, অর্থাৎ 18,440 কোটি টাকার কাছাকাছি তার ক্যাপিটাল। সুতরাং বুঝতে পারছেন সব থেকে কম যে। দেখুন এখানে বড় বড় নাম কারা কারা রয়েছে, বেদান্ত রয়েছে, টাটা স্টিল রয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম রয়েছে, এনএমডিসি আছে, জিন্দাল স্টিল, জিন্দাল স্টেনলেস, জেএসডব্লিউ, হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার রয়েছে, হিন্দালকো রয়েছে, হিন্দালকো খুব ভালো রেজাল্ট করছে, হিন্দালকো রয়েছে। সুতরাং এবং অ্যাপোলো টিউবস রয়েছে, এপিএল অ্যাপোলো টিউবস। সুতরাং এই যে 15টা কোম্পানিকে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও পজ করুন এবং নামগুলো দেখুন। তো এরা রয়েছে, এরা কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাচ্ছে, কেউ কেউ নামাচ্ছে। আপনারা প্রত্যেকটা স্টকের অ্যানালিসিস করুন। দেখুন স্টকের অ্যানালিসিস তো নিয়মের মধ্যে নেই, সুতরাং আমি করতে পারছি না, সুতরাং আমি বলতে পারবো না কোনটা কিনুন কোনটা বেচুন। কিন্তু সেক্টরের হিসেবে আমি আপনাদেরকে এই নিফটির অ্যানালিসিস করছি। এটা কিন্তু নিফটি মেটালসকে কাল থেকে কিনতে লাগুন, এটা আমি বলছি না, এটা আমার উদ্দেশ্য নয়, এটা আমার নিজস্ব মতামত যে দেখুন নিফটি মেটালস কী করে রয়েছে, কোন জায়গাতে রয়েছে সেই জায়গাটা। এরপরে আমরা নিফটি মেটালসে চলুন একটু বিশ্লেষণ করি, অ্যানালিসিস করি, চার্ট অ্যানালিসিস করি বা টেকনিক্যাল অ্যানালিসিস করি। তার জন্য আমরা চার্টে যাচ্ছি এবং প্রথমে আমরা যেতে যাব সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে দেখব। মান্থলি টাইম ফ্রেমটাকে আমি একটু ছোট করি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে। তো মান্থলি টাইম ফ্রেমে দেখুন কি দেখেছি আমরা, কি হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে। দেখুন এখান থেকে উঠে সে যখন আবার নিচে এসেছিল, সাপোর্ট নিয়েছে, আবার এসেছে, সাপোর্ট নিয়েছে, আবার একটুখানি সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে, আবার নিচের জায়গাতে এসেছে এবং এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। কথাটি কেন বললাম, কারণ এটা তো মান্থলি এখনও শেষ হয়নি। সুতরাং এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে যে বারে বারে সে কিন্তু এখানে যখনই এসেছিল তখনই কিন্তু কি হয়েছে না, উপরের দিকে যাওয়ার জন্য ছটফট করেছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাকে মান্থলি ক্যান্ডেলে সে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে। এখন এখানে এসেছিল তখন অনেকেই কিন্তু একটা সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন যদি কেউ কেউ আগ্রহী থাকতেন। সুতরাং এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সুযোগ ছিল বা সুযোগ আছে। আপনারা বুঝবেন যে আপনারা কি করবেন, এর মধ্যে কোন স্টকটি ভালো কোনটি খারাপ, কিনবেন কি কিনবেন না। যদি আমরা উপরের দিকে যাই তাহলে ইমিডিয়েট যদি আমাদেরকে বলতে হয়, এমন নয় যে এটি কিন্তু খুব বেশি ভালো যে জায়গা, একে কিন্তু ভেঙে যেতে হবে। এখানে একটিখানি কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে এবং নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু এটি। দেখুন এখানে একটি এম প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল বা ডবল টপ তৈরি করে মার্কেট কিন্তু নেমে চলে এসছে, যেটি 10,000-এর কাছাকাছি।
আমরা যখন ডেইলি টাইম ফ্রেমে বিচার করব বা উইকলি টাইম ফ্রেমে বিচার করব তখন আরও ভালো করে দেখতে পাবো। কিন্তু আপনারা চার্টে এইভাবে যে দেখাচ্ছি এইভাবে নিজেরা কিন্তু আঁকার চেষ্টা করুন। তো দেখুন এখানে পরিষ্কার দেখতেন যে এখান থেকে নিচে নেমেছিল, আবার উঠেছিল, আবার নেমেছে। সুতরাং এখানে ডবল বটম তৈরি হয়, ডবল টপ তৈরি হয়েছিল এবং ডবল টপ তৈরি করে বা এম প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচের দিকে নেমে এসেছিল এবং এই জায়গাটা থেকে সে কিন্তু একটি সাপোর্ট নিচ্ছে। আমি কিন্তু এখানটা একটু বড় করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন আমি এখানে একটা জোনকে কল্পনা করে রেখেছি এবং জোনকে এঁকে রেখেছি। ঠিক পার্টিকুলারলি সেই জায়গাটাতেই কি হয়েছে না, ট্রেন্ড লাইন এসে মিশেছে, আবার হরাইজন্টাল সাপোর্ট জোনও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ দুজন মিলে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু তৈরি করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখান থেকে নিফটির কিন্তু একটা বাইং শুরু হয়েছে। তার আগে নিফটি এখান থেকে বাইং শুরু করেছিল, এখান থেকে কিন্তু নিফটি মেটালে একটা বাইং শুরু হয়েছে। কিন্তু মনে রাখবেন যে এরিয়াটার মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু দেখুন বারবার মার্কেটকে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু মার্কেটকে কিন্তু নামাতে পারেনি। এখন যখন নামাতে পেরেছে একবার, তখন উঠবার সময় কিন্তু এ কী দেবে আপনাকে, আপনাকে বাধা দেবে। সুতরাং সেই বাধাটা কিন্তু আপনাকে হজম করতে হবে, সেই বাধাটা কিন্তু আপনাকে পেরোতে হবে। সেই বাধাটা মোটামুটিভাবে ভাবতে পারেন যে 9,100 এইরকম লেভেলে কিন্তু বাধাটা আছে, যেটা আমরা উইকলি টাইম ফ্রেমে আরও ভালো করে বুঝতে পারবো। কিন্তু যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এখানে একটি সাপোর্ট জোন ছিল, যে সাপোর্ট জোন থেকে মার্কেট একটি স্ট্রং সাপোর্ট জোন থেকে উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু উপরে কিন্তু একটা বাধাও আছে। এবারে চলুন আমরা উইকলি টাইম ফ্রেমে একবার দেখি। দেখুন উইকলি টাইম ফ্রেমে অনেকগুলো দাগ আছে, এগুলো পুরনো দাগ। এবং দেখুন এটা যখন কেটে উপর দিকে যাচ্ছিল ঠিক এই জায়গাটা থেকে কাছাকাছি থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। আমরা এখানটায় দেখব, অত বেশি আপনাদের পুরনো সময় টু সময় যখন দরকার হবে আমি তখন বলবো। এটা যদি ভালো করে দেখেন তাহলে কি দেখবেন, যদি উইকলি টাইম ফ্রেমকে ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই রেঞ্জে কিন্তু আমার কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, যেটি দেখতেই পাচ্ছেন উপরে এখানে একটি দাগ করে রেখে দিয়েছি, এটি রেজিস্ট্যান্স আছে। এখন ট্রেন্ড লাইনের সাপেক্ষে এইদিকে যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনটাকে ভেঙে কিন্তু ক্লোজিং দিয়েছে, উপরের দিকে ক্লোজিং দিয়েছে উইকলি টাইম ফ্রেমে। এখন এখান থেকে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে আসতে পারে, তারপর কিন্তু এটাকে ধীরে ধীরে ভাঙতে পারে, কিংবা কাল ওপেনই হতে পারে এখানে কিন্তু সে সাপোর্ট নিতে পারে এবং তারপর কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে। যদি বাই চান্স এটাকে যদি ভেঙে উপরে যায় তাহলে কিন্তু নিফটি আবার একটা স্ট্রং সাপোর্ট জোনকে তৈরি করে ফেলবে। যে ক্যান্ডেলটা সে তৈরি করেছে সেই ক্যান্ডেলটা কিন্তু একটি ভালো ক্যান্ডেল, আপাতত দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ভালো তখনই আমরা বলবো যে এর এফেক্টটা যদি এখানে ক্লোজ করতে পারে, এখানে সাস্টেন করতে পারে এই লেভেলের উপরে, তবেই কিন্তু আমরা কি বলবো, যেটা কিন্তু ভালো। কিন্তু এমনিতে কি মনে হচ্ছে না, প্রথমে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে এবং একটি হরাইজন্টাল রেজিস্ট্যান্স জোনকে ভাঙবার জন্য সে উদ্যত হয়েছে, কিন্তু উপরে যে রেজিস্ট্যান্স আছে সেটি কিন্তু আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যেখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। তাকিয়ে দেখুন এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ন্যূনতম সাধারণ কমন জিনিস জানেন তারা কিন্তু জানেন যে এটি একটি রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্স জোনকে কিন্তু সে আঘাত এনেছে। এখন সে সফল হবে কি হবে না সেটা নির্ভর করবে এটার উপরে ক্লোজিং এবং সাস্টেনিংয়ে। যদি করে তাহলে আমরা তখন তার উপরে যেতে পারি। তাহলে প্রথম কথা, নিফটি মেটাল কিন্তু নিফটির চাইতে আপনাকে স্ট্রং, সেটা পরিষ্কার বুঝতে পারলাম ডেটা দেখে। আমরা নর্মালি যদি অ্যানালিসিস করি উপর থেকে পড়ে যাওয়া, এই যে অক্টোবর থেকে পড়ছে তো দেখছেন এইটুকু পড়েছে উইকলিতে, আর নিফটিতে তো দেখেছেন কতটা পড়েছে, 9%-এর কাছাকাছি পড়েছে। সুতরাং উপরের দিকে যাচ্ছে, উইকলি ক্যান্ডেলও কিন্তু আমরা বুঝলাম। আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি, দেখি মুভিং অ্যাভারেজ, তাহলে দেখব যে মুভিং অ্যাভারেজ নিচে থেকে একটা সাপোর্ট দিচ্ছে, ঠিকই নিচে থেকে একটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু সবাই মিলে উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে। এখন দেখুন নিফটি মেটালকে যদি উপরে যেতে হয় তাহলে বাধার সম্মুখীন তাকে হতে হবে এবং বাধা তাকে পেরোতেই হবে। যদি বাধা পেরিয়ে সে দেখাতে পারে তবে আমরা বলবো সে ভালো ছেলে, আর ভালো ছেলে হলে ভালো ছেলের কাছে আমরা পয়সা লাগাতে পারি, নচেত আমরা পয়সা লাগাবো না। আগে তাকে প্রমাণ করতে হবে যে সে ভালো ছেলে, সে ভালো ঘোড়া, তবে কিন্তু তার উপরে আমরা কিন্তু বাজি লড়বো।
এবারে আমরা ডেলি ক্যান্ডেলে একবার দেখি নিফটি মেটালের কি অবস্থা। আহা, দেখুন ডেলি ক্যান্ডেলে কি সুন্দর অনেক রকম দাগ রয়েছে। দাগগুলো দেখে ঘাবড়াবেন না, কারণ এই দাগগুলি সময় টু সময় আমি এঁকেছি। এক এক করে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি দাগগুলো। প্রথমেই এই দাগটাকে নিয়ে পড়ুন। এটি ছিল যখন প্রাইস এখানে ছিল, তখন এটি ছিল প্রথম আমাদের বাধা। প্রথমবার গেল বাধাকে নিচে নামলো, দ্বিতীয়বার গেল বাধাকে নিচে নামলো, তৃতীয়বার গেল বাধাকে নিচে নামলো, চতুর্থবার সে ভুল করেনি, সে ধাক্কা দিয়ে এখানে বন্ধ করলো। কোন জায়গাতে বন্ধ করলো না, একটা ট্রেন্ড লাইনের কাছে বন্ধ করলো। সেই ট্রেন্ড লাইনটি কোথা থেকে এসেছে গো? ছবিতে যদি আমি দেখাই তাহলে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেটি কোথা থেকে এসেছে। দেখুন সেই ট্রেন্ড লাইনটিকে আমি এঁকেছি, এই বিন্দু, এই বিন্দু এবং এই দুটিকে কানেক্ট করে এদিকে এসেছি এবং পারফেক্টলি সেখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল। রেজিস্ট্যান্স ফেস করার পরে গ্যাপ আপ ওপেন করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঠিক তার উপরেই একটা গ্রিন লাইন রয়েছে যেখানে সে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। অর্থাৎ কোন জায়গাটি? এটি। যদি না দেখতে পান আমি একটু বড় করি এবং নিচে নামাই। দেখুন এখানে সে কিন্তু একটা ফেস করতে পারে, রেজিস্ট্যান্স কিন্তু আছে। কিন্তু এইটুকু অঞ্চলকে দেখে আপনার কি মনে হচ্ছে? দেখুন উপর থেকে কিন্তু একটা প্রেশার রয়েছে। কেন প্রেশার থাকবে না? যদি আপনি উপর দিকে নিয়ে যান তাহলে দেখুন কেন প্রেশার থাকবে না? এখান থেকে তো প্রেশার থাকবে। এখানে বিশাল একটা গ্যাপ ডাউন হয়েছিল, সেই গ্যাপ ডাউন মার্কেটকে এই পর্যন্ত নিচে নামাই। এখন তাদের কাছাকাছি কিন্তু আমি চলে যাচ্ছি, তাদের কাছে যাবার কিন্তু আমি একটা শক্তি দেখিয়েছি। অনেকগুলো রেজিস্ট্যান্সকে পরপর ভেঙে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আমাকে যদি একটুখানি নামিয়েও দেয় এবং এখানে যদি আমি সাস্টেন করতে পারি, যেমন কিনা আগের বারের চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এখন যদি সেই চেষ্টাটা করে এবং সেখান থেকে সাস্টেন করে উপর দিকে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এর সাহস হবে, হিমাকত হবে, একে ছোঁয়ার বা একে ভাঙার একটা চেষ্টা সে করতে পারে। সুতরাং এই যে এর যে মুখ আর এর মুখে কিন্তু তফাৎ আছে। উপর থেকে কিন্তু সেলিং আসছে, যে হিউজ মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টটা কিন্তু খানিকটা করে কমেছে। যাই হোক, তবুও আমরা বলবো যে কিন্তু সে সাপোর্টের উপরেই কিন্তু আছে। এখন সাপোর্টকে যদি একবার রিটেস্ট করে, 2-4 দিন যদি এখানে সময় নষ্ট করে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সব থেকে ভালো হবে। এখন এখানে যে আমাদের রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু নিফটি মেটালের ক্ষেত্রে একটা কঠিন রেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে টোটাল আলোচনা। এবার আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে দেখি, তাহলে মুভিং অ্যাভারেজকে দেখব যে উপরে কিন্তু এটা 200 মুভিং অ্যাভারেজ, যেটা হয়তো ব্ল্যাক কালারের এসেছে, আমরা দেখতে পাচ্ছেন না। এইভাবে একটা মুভিং অ্যাভারেজ আছে। এখান থেকে সবগুলো মিলে একটা সাপোর্ট রেঞ্জ তৈরি করে ফেলেছে। আমার 100কেও কিন্তু ভেঙে তার উপরে ক্লোজিং দেবে। এখন যদি মার্কেট নিচের দিকে নামেও 100 এবং এই দুটো মিলিয়ে, অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ 100 এবং এই দুজন মিলিয়ে একটা কি রেজাল্ট করবে? একটি স্ট্রং সাপোর্ট রেঞ্জ কিন্তু তৈরি করবে। যদি আরও খানিকটা নামায় তাহলে এটি হবে অত্যন্ত স্ট্রং সাপোর্ট জোন 8600-র কাছাকাছি। 8600-র কাছাকাছি। অনেকেই আমাকে বলেন যে স্যার এই লেভেলগুলোকে একটুখানি বলে দেন। আমি বলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা জিনিস কি জানেন? এই যে আমি এইরকম প্যাটার্নে এইভাবে আঁকছি, আপনারাও কিন্তু সঙ্গে সঙ্গে চার্টটা খুলে এরকম জায়গাতে দেখে দেখে নিজেরা কি করেন? এঁকে নিন। বলার চাইতে এঁকে নিন। আমি বললাম, আপনি সেই জায়গাতে নিয়ে গেলেন। মনে রাখবেন না, নিজে হাতে কাজটা করুন। মুখে তো বলছি, চার্টটা তো আপনার চোখের সামনেই রয়েছে। একবার বললাম 8600, আপনারা তো স্কিপ করে দেখেন। তো 8600 আমি বললাম, দেখুন এই জায়গাটাতে আমি এঁকেছি। আপনি এভাবে আঁকুন, দিয়ে তারপর বিচার করুন। মুখে বলে দেবো, কিন্তু মুখে বলে দিলে আপনি কুড়ে হয়ে যাবেন বেশি, যেটা আপনার ট্রেডিং জার্নির ক্ষেত্রে ভালো না। আপনাকে পরিশ্রমী হতে হবে। তো যাই হোক, এইটি নিফটি মেটালসের সবকটি অ্যানালিসিস দেখলাম এবং তার কেস স্টাডিও করলাম, তার স্টকগুলোকেও দেখলাম। এবার স্টকের অ্যানালিসিস তো আমি করতে পারছি না, আপনারা নিজেরা সেট করুন, সেটা শিখুন সেটা, এবং সুযোগ থাকলে আপনারা সেটাকে ব্যবহার করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।